Hey guys, hello and welcome to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে সানডে আর তোমরা জানো যে মানি আর পাপা এখন এখানেই আছে জোরহাটে। তো আমরা আজকে চারজনে মিলে মানে আমি বিতোষক মানি পাপা আমরা চারজনে মিলে আজকে যাচ্ছি হচ্ছে এখানে একটা জায়গা আছে শিবসাগর বলে, জোরহাটের বাইরে, জোরহাট টাউনের মধ্যে নয়, একটু দূরে। এখান থেকে যেতে ওই 1.5 ঘন্টা মতন লাগবে, 1.5-2 ঘন্টা মতন লাগবে যেতে। তো আজকে আমরা ওখানে যাচ্ছি আর আমি তোমাদেরকে আজকে ওইখানে নিয়ে যাব। ওখানে যে যে জায়গাগুলো আছে টাউনের আশেপাশে সব জায়গাগুলো আমরা ঘুরবো আর সেগুলো সব আমি তোমাদেরকেও দেখাবো। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে কারণ আমি প্রচন্ড এক্সাইটেড অ্যাজ অলওয়েজ। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ব্লগটাকে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করতে ভুলো না, যাতে আমি এই চ্যানেলে যখনই কোনো ব্লগ দেবো তোমরা সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন আমরা সকালবেলা রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি আর এটা আমাদের কমপ্লেক্সের ভেতরটা, আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে। আর পার্কিং লটটা দিয়ে গিয়ে আমরা গাড়িতে উঠবো, গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, এই গাড়িটাতে করে আমরা যাব। তো হ্যাঁ এখন গাড়িতে উঠছি আর দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই আমরা। আর এখন আমরা স্টার্ট করে দিলাম। তো এটা তো আমাদের অ্যাপার্টমেন্টের সামনের রাস্তাটা আর এটা আমরা সবাই গাড়ির মধ্যে এন্ড আমরা সবাই খুব খুশি ছিলাম। আমি তো অ্যাজ অলওয়েজ সবসময় এক্সাইটেড বেশি সবার মধ্যে। আর এইটা এখন ওই বড়ুয়া চারিয়ালি মোড়টা আমরা ক্রস করলাম, করে আমাদেরকে যেতে হবে। ওয়েদারটা ভালোই ছিল আর খানিকটা গিয়ে এটা একটা ব্রিজ পড়ে কারণ নিচ দিয়ে এরকম একটা সরু নদী চলে গেছে, তো সেই জন্য সেটার উপর দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তাটা দিয়ে আগে আমি তোমাদেরকে নিয়ে যাইনি, এই রাস্তাটার উপরে অ্যাকচুয়ালি বিতোষকের যে ব্যাংকের ব্রাঞ্চটা সেটা পড়ে, সেটার উপর দিয়ে যেতে হয়। তো খানিকটা যাওয়ার পর আমরা এরকম একটা হাট পেয়েছিলাম, যেহেতু সানডে রবিবার তো অ্যাজ অলওয়েজ হাট বসেছে। আর যেটা আমি সব সময় বলি আসামের যেটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস এখানে আসার পর, সেটা হচ্ছে এত গ্রিনারি। আর দেখো আবার একটা নদী। আজকের ট্রিপটাতে তোমরা খানিকটা গিয়েই নদী দেখতে পাবে। এখন সমস্ত নদী ভরা কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, তবু কম্পারেটিভলি এই বছর আসামে বৃষ্টিটা একটু কম হচ্ছে, না হলে হয়তো আরো জল থাকতো। কিন্তু জাস্ট গ্রিনারিটা দেখো, এত সুন্দর রাস্তাটা, পুরো রাস্তা আমরা যে শিবসাগর গেলাম। আই এম শিওর যে তোমরা আজকের এই ব্লগটা খুব এনজয় করবে কারণ আমরা ভীষণ এনজয় করেছিলাম আর সেটাকে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আই হোপ যে তোমরা এনজয় করবে। আর এরকম একটা শিবসাগরের কাছে এরকম একটা পার্ক দেখা যাচ্ছিল যেখানে কিছু মূর্তি বানানো ছিল, খুব সুন্দর জায়গাটা। আর এখন এই যে দরজাটা তোমরা দেখছো, এই দরজাটার নাম হচ্ছে নদুয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সবই অহোম রাজাদের থাকার জায়গা, তাদের সমস্ত মহল। তো এটা একটা সেখানে ঢোকার গেট। আর এখন আমরা অলমোস্ট এসে গেছি কাছাকাছি। আর আশেপাশে এরকম দোকান ছিল, জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আইসক্রিম বিক্রি হচ্ছিল, একটু ভিড় ভাড়ও ছিল। তো এখন আমরা ঢুকবো, চলো যাওয়া যাক, দেখি। এই জায়গাটার নাম যেটা এখন আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে তলাতল ঘর। দেখতেই পাচ্ছ এই তলাতল ঘর হচ্ছে রাজা স্বর্গদেও রুদ্র সিং নিজের যে অহোম রাজ্যটা সেটাকে গুরগাঁও থেকে রংপুর এই জায়গাটা, এখানে নিজের ক্যাপিটালটাকে শিফট করেছিল 1702 থেকে ওই 1703 এডির মধ্যে। আর তারপর থেকে এই রংপুরই ওনার ক্যাপিটাল ছিল। এটা মেনলি বানানো হয়েছিল আর্মি বেস হিসাবে আর এটা ফেমাস তার কারণ এর ভেতরে দুটো সিক্রেট টানেল আছে। এটা এমন ভাবে বানানো ছিল যে বিভিন্ন যুদ্ধের সময় এই তলাতল ঘরে থাকার কারণে অহোম রাজা যুদ্ধের হাত থেকে বেঁচে গেছেন কিংবা উনি যুদ্ধটা জিতে গেছেন।
কিন্তু আনফরচুনেটলি আমরা ঢুকতে পারলাম না, কারণ কোভিডের জন্য এখন এটা বন্ধ। আর এখন আমরা যেটা যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে রংঘর। বলা হয় যে এশিয়ার মধ্যে সব থেকে পুরনো অ্যাম্ফি থিয়েটার হচ্ছে এই রংঘর। এটাও বানিয়েছিলেন স্বর্গদেউ রুদ্র সিং। উনি বানিয়েছিলেন বাঁশ আর কাঠ দিয়ে, কিন্তু পরে সেটাকে ইট দিয়ে বানানো হয় 1744 থেকে 1750 মধ্যে। এটা আসলে একটা দোতলা বিল্ডিং, যেখানে অহোম রাজা যখন উনি ছিলেন তখন এটাকে একটা রয়্যাল স্পোর্টস প্যাভিলিয়ন হিসাবে উনি ইউজ করতেন, যেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস হতো এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান উনি আয়োজন করতেন এই রংঘরে। এটা শিবসাগর টাউনের একদম সেন্টার থেকে 3 কিলোমিটার ভেতরে, কিন্তু আনফরচুনেটলি এখানেও আমরা ঢুকতে পারিনি, কোভিডের জন্য বন্ধ। কবে খুলবে এখনই কেউ বলতে পারছিল না, তাই আমরা বাইরে থেকে ঘুরে আসলাম। সেদিন রোদও খুব উঠেছিল, আমাদের গাড়ির ভেতরে এসি ছিল বলে বাঁচবা, নাহলে বাইরে প্রচন্ড গরম লাগছিল। আর রোদে রীতিমতো আমরা তাকাতে পারছিলাম না, এতটাই রোদ। আর দেখো এখন আবার তোমরা নদী দেখতে পাবে। আর এদিকে রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালোই, খারাপ নয়। যদি তোমরা গাড়িতে না করে ধরো বাইকে করে আসতে চাও তাহলেও কিন্তু তোমরা আসতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা তো জোরহাট থেকেই গাড়ি বুক করে এসেছিলাম। আর এখন তোমরা যেটা দেখছো এটাকে বলে হচ্ছে শিবসাগর লেক। এটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আর আমরা এখন এই মন্দিরটাতে যাব। এই মন্দিরটাতে যেতে হলে এই লেকটাকে ঘুরেই যেতে হয়, আবার ফেরার সময়ও এই লেকটার চারিপাশে ঘুরেই আমাদেরকে যেতে হবে। এই মন্দিরে ঢোকার পারমিশন পাওয়ার জন্য কোভিডের ডাবল ভ্যাকসিন থাকাটা ম্যান্ডেটরি। এই মন্দিরটায় যাওয়ার রাস্তায় কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর দোকান দেখতে পাবে এইসব পুজো দেওয়ার। আর গাড়িটা পার্ক করে আমাদেরকে হেঁটে মন্দিরটা যেতে হবে। মন্দিরটা হচ্ছে একদম রাস্তার মাঝখানটাতে, তো আমাদেরকে রাস্তাটা ক্রস করে ওই পারটায় যেতে হলো। আর কেউ যদি পুজো দিতে চায় তাহলে এই বাইরের দোকানগুলো থেকে কিনে নিতে পারে। মন্দিরটা ভীষণ সুন্দর, আর একদম দেখতেই পাচ্ছ নিচটা পুরো একদম মার্বেল করা। তো রোদ ছিল, রোদের জন্য আমাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর। আর এই মন্দিরটার নাম হচ্ছে শিবদল মন্দির। বাইরে জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। এই মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, যদিও ভেতরে দুর্গার মন্দিরও আছে, কিন্তু এখন আমরা যেটাই ঢুকছি এটা হচ্ছে শিবের মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, আর দেখতেই পাচ্ছ উপরে একটা গম্বুজ মতন বানানো, দারুণ কনস্ট্রাকশন। আর এই মন্দিরটা যেটা তোমরা দেখলে, এই মন্দিরটা লোকেটেড হচ্ছে একদম শিবসাগর লেকের পাশে। আর এই মন্দিরটা কনস্ট্রাকশন হয়েছিল 1734-এ। এই মন্দিরটা বানিয়েছিলেন অহোম রাজা স্বর্গদেউ শিবা সিং এর রানী বার রাজা অম্বিকা। বলা হয় যে এই শিব মন্দির হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে টলেস্ট শিব মন্দির, যেটার হাইট হচ্ছে অ্যারাউন্ড 32 মিটার আর বেস প্যারামিটার হবে প্রায় 59 মিটার। ভেতরে এরকম প্রচুর ঠাকুরের মূর্তি বানানো ছিল দেওয়ালের মধ্যে। আর আমরা ওখানে পুজো দিইনি, কিন্তু আমরা ভেতরে গেলাম। আর দেওয়ালগুলো দেখো পুরো পাথরের, মন্দিরটা ভেতরটা পুরো পাথরের, যার জন্য মন্দিরের ভেতরটা একদম ঠান্ডা ছিল। ভীষণ সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে ঢুকে খুব শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল। বাইরে যে গরমে আমরা কষ্ট পাচ্ছিলাম সেই গরম আমাদের আর ভেতরে লাগছিল না, ভেতরে গিয়ে খুব শান্তি লাগছিল। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে দুর্গার মন্দির, ভেতরে বিষ্ণুরও মন্দির আছে। আর এখন এই আমরা আবার শিবদল লেকের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর, সামনেই এই এত সুন্দর একটা লেক, সেই জলটা একদম টলটল করছে।
এখন বর্ষার সময়, চারিদিকে জল টলটল করছে, আর সামনে রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেরকমই সুন্দর মন্দির, আর মন্দিরের ভেতরের পুরো জায়গাটা বিশাল বড় মাঠ, তার মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে মন্দিরটা তৈরি। মন্দির এরিয়ার ভেতরে আসলে 3টে মন্দির, মাঝখানে শিব, আর একদিকে দুর্গা, আর একদিকে বিষ্ণু মন্দির। কিন্তু আমরা সময়ের জন্য ওই মন্দির দুটোতে ঢুকতে পারিনি, আমাদের একটু মন্দিরটায় ঢুকতে দেরি হয়ে গেছিল, যে কারণে মন্দিরটা একটু পরে বন্ধ হয়ে যেত। তো আমরা খালি শিবের মন্দিরটাতেই গেলাম, শিবের মন্দিরটাই দেখলাম। আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে আবার সেই লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো একবার, রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছ, আর পাশেই লেক, আশেপাশে দোকানও আছে, কেউ যদি চায় তো দাঁড়িয়ে ফুচকা খেতে পারে, যেরকম এখানে বিক্রি হচ্ছে। আর আবার দেখো মন্দির, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই মন্দির থেকে ফেরার সময়ও তোমাকে মন্দিরের চারিপাশে, ওই লেকের চারিপাশে গোল করে ঘুরে আবার তারপরে ফিরতে হবে, মেন রাস্তায় আসতে হবে। আর এটা একটা মাঝ রাস্তায় আমরা ফেরার সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের ড্রাইভারই এই জায়গাটায় দাঁড় করালো। এটা একটা দোকান, এখানে আমরা চা খেতে ঢুকেছিলাম। যদিও এখানে ফ্যান ছিল না বলে আমাদের একটু কষ্ট হচ্ছিল, কিন্তু চাটা খুব ভালো বানিয়েছিল, সেই জন্য ড্রাইভার আমাদের এটা সাজেস্ট করলো। তাতেও এখানে এত ভিড়, ফ্যান ট্যান কিছু নেই, তো ভালো চা বানায় মনে হয়। বেশি করুন খালি গুনগুন এত তুমি সিরিয়াল দেখা বন্ধ করো তো, খালি নয় গুনগুন নয় মোর এই করে কথা শোনাচ্ছে। হ্যাঁ, আমাদের সবারই ভীষণ গরম লাগছিল, তাই মানিয়ে ব্যাগে কয়েকটা কাগজ ছিল, সেই দিয়ে আমরা হাওয়া খাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের চা খাওয়া হয়ে গেল, আর ওখান থেকে একটু আমরা বেকারি শপিং করেছিলাম, কয়েকটা কুকিজ কিনলাম। আর এখন আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর আমরা ব্যাক করছি। তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাস্তাটা ভীষণ সুন্দর, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও করার, আর আই হোপ যে তোমাদের ভালো লাগবে। সো ইয়া, কিপ এনজয়িং। আরেকজনে বসে বসে রং মাখে, আবাসের ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সে ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। সো আই হোপ যে তোমাদের এই ব্লগটা ভালো লাগলো, কারণ আমরা কিন্তু চারজনে ভীষণ এনজয় করেছিলাম এই রোড ট্রিপটা। এটা বানানো হয়েছিল যখন মানিরা এখানে ছিল, আমরা চারজনে মিলে গেছিলাম তখনকার এই ব্লগটা, কিন্তু আমার এডিট করতে একটু লেট হয়ে গেছে, তাই ওরা থাকাকালীন আমি আপলোড করতে পারিনি। মানিরা এখন নেই, মানিরা কলকাতায় ফিরে গেছে, তো সেই জন্য আমি একটু লেটে আপলোড করছি। কিন্তু যখন আমরা গেছিলাম সেই সময় আমরা কিন্তু চারজনে ভীষণ ভীষণ এনজয় করেছি এই পুরো রোড ট্রিপটা। হ্যাঁ, আমরা কোভিডের জন্য জায়গাগুলোয় ঢুকতে পারিনি, আমরা 3টে স্পটেই গেছি, 2টোয় ঢুকতে পারলাম না, একটাই ঢুকেছি, তোমরা তো দেখলেই। আরও শিবসাগরে অনেকগুলো স্পট আছে, ট্যুরিস্ট স্পট যেখানে লোকজন যায়, কিন্তু আমরা সেই জায়গাগুলোয় আর যাইনি। তার কারণ এক তো আমাদের কাছে টাইম অত ছিল না, মানে তাহলে অনেক বেশি সময় লাগতো। শিবসাগরে থেকে সমস্ত স্পটগুলো ঘুরলে আরও বেটার হয়, সেখানে আমরা তো গাড়ি বুক করে গেছিলাম, তো আমাদের কাছে অতটা টাইম ছিল না। আর সেকেন্ডলি হচ্ছে কোভিড রেস্ট্রিকশনসের জন্য যদি জায়গাগুলো বন্ধ হয়, এক্স্যাক্টলি কেউই ঠিক করে বলতে পারছিল না যে জায়গাগুলো খোলা কি খোলা না, তো সেই কারণে আমরা খালি এই 3টে স্পটই গেছিলাম। কিন্তু তাহলেও যদিও বা আমরা ঢুকতে পারিনি, খালি মন্দিরটাতে ঢুকলাম, কিন্তু স্টিল ওভারঅল এই রোড ট্রিপটা দারুণ ছিল, ভীষণ ভালো ছিল, প্রচণ্ড এনজয় করেছি আমরা চারজনেই। অ্যান্ড আই রিয়েলি হোপ যে তোমরা এই ব্লগটা দেখেও তোমরা অতটাই এনজয় করবে যতটা আমরা এনজয় করেছি ওইখানে থেকে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে একটা সেটা আমার জন্য একটা এনকারেজমেন্ট। অনেক কষ্ট করে এডিট করে তারপরে ব্লগস আপলোড করি, এডিট করতে প্রচুর সময় যায়, তো সেই জন্য তোমরা যদি লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরো এনার্জি পাবো, আরো ভালো ভালো ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো অবশ্যই ব্লগটাকে লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে যে বেল আইকনটা আসবে সেটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমি এই চ্যানেলে কোনো নতুন ব্লগ আপলোড করব তোমরা সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, ইউটিউবে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কারুবাকি প্রতীক্ষা মৈত্র, ওটা হচ্ছে একদম পিওরলি আর্ট রিলেটেড চ্যানেল। তো তোমরা যারা আর্টে ইন্টারেস্টেড তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে ওই চ্যানেলে চলে যেতে পারো, আর এই চ্যানেলটার সাথে সাথে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততদিন অবধি টাটা।